শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে যে ট্রাস্ট বোর্ড আছে তাদের ক্লেম হচ্ছে এখনও কিন্তু ডেইলি 1 থেকে 1.5 লাখ লোক অযোধ্যাতে দর্শনার্থী হিসাবে আসছেন এই মন্দির দর্শন করার জন্য। আর গোটা মন্দিরে অলমোস্ট 366টা কলাম রয়েছে। 5ই আগস্ট 2020-তে এখানকার ভূমি পুজো হয়, আর 2024 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়। এইটা হচ্ছে বিড়লা গেস্ট হাউস, আর বিড়লা গেস্ট হাউসের ঠিক অপোজিটে এইদিকে হচ্ছে এই রাম জন্মভূমি যাওয়ার মেইন এন্ট্রি পয়েন্ট বা ফার্স্ট এন্ট্রি পয়েন্টটা। 13ই মার্চ থেকে এই মন্দির দর্শনের ক্ষেত্রে কিছু নিয়মাবলী পরিবর্তন হয়েছে, কিছু নতুন নিয়মকানুন আনা হয়েছে। এবার নতুন নিয়মে দর্শনটা কিভাবে হচ্ছে কি না হচ্ছে এভরিথিং আমি যাব দেখব, এবং কি কি হচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। সেই কারণে বলবো ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে। আর আপনারা যারা আমার পুরনো দর্শক বন্ধু তারা জানেন আমার ভিডিও মানে ইনফরমেশনে ভর্তি, জোকসটা একটু কম থাকে। সো রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই জয় শ্রীরাম করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এবং জিআরসিকে। গত জানুয়ারির 22 তারিখে এই মন্দিরে উদ্বোধন হয়, যদিও মন্দির এখনো সম্পূর্ণ হয়নি, বাট সর্বসাধারণের জন্য তারপর থেকেই মন্দির খুলে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে রয়েছি অযোধ্যাতে, রাম মন্দির দর্শনের উপলক্ষে এসেছি। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে আপনার অযোধ্যা ধাম জাংশন স্টেশন। সেখান থেকে মিনিট খানেক হেঁটে চলে আসবেন আপনি এই মোড়টায়, এবং এই মোড় থেকে কিন্তু কোনো রকম গাড়ি টোটো বা কোনো বাহনই কিন্তু আপনার ভেতরে যাবে না। এখান থেকে আপনাকে প্যাদাল হাঁটতে হবে, মানে হাঁটা শুরু করতে হবে। আর এই মোড়টায় মনে রাখবেন এখানে লেখা রয়েছে এইদিকে রাজকীয় শ্রীরাম চিকিৎসালয়। এই রাস্তাটা ধরেই যেতে হবে আপনার শ্রীরাম জন্মভূমির মন্দির দর্শন করতে। ফ্রিতে শরণার্থী শিবির বা লঙ্গরের ব্যবস্থা, যারা দূর দূরান্ত থেকে আসছেন এই তীর্থক্ষেত্রে দর্শন করতে,
সেই যে ব্যবস্থাগুলো সেই সময় হয়েছিল তার কিছু অংশ এখনো রয়েছে। স্টেশনের কাছে একটা জায়গায় দেখলাম ওরকম শরণার্থী শিবির মতো রয়েছে ছোট আকারে। তারপর এখানে এখন যেরকম দেখলাম যে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে যারা দূর দূর থেকে আসছেন। সুতরাং অযোধ্যার রাম জন্মভূমির ভাইব ঠিক আজকে 2 মাসের মাথায় আমি দাঁড়িয়ে রয়েছি অযোধ্যাতে, 2 মাস পরেও কিন্তু একই রকম রয়েছে। শোনা যায় যে 1528, 29 এইরকম একটা টাইম পিরিয়ডে ঠিক এই জায়গাটাতেই তৈরি হয়েছিল হচ্ছে বাবরি মসজিদ। 1992 সেই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা আমি বা আমার আগে যারা জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকে জানে, আর যারা না জানে তারা সুপ্রিম কোর্টে কেস চলাকালীন বিভিন্ন খবর সামনে এসছে, সেই সব সূত্রে এ ঘটনা আজ প্রত্যেকেই জানে। এরপর 2019-এর সুপ্রিম কোর্টের সেই চূড়ান্ত রায় আমাদের সামনে আসে। তারপর থেকেই শুরু হয় রাম মন্দির নির্মাণের কর্মযজ্ঞ। জন্মভূমির এই এন্ট্রি পয়েন্টে ঢুকেই আপনি বাহাতে এই যে ভিড়টা দেখছেন, এখানে একটা অফিস রয়েছে। এইখানে হচ্ছে যে সমস্ত বয়স্ক মানুষরা বা অসুস্থ মানুষরা হুইল চেয়ার নিয়ে এই দর্শনটা করতে চান, তারা এখানে গাড়ির টিকিট কেটে টোকেন নিয়ে হুইল চেয়ার নিয়ে যেতে পারবেন। এবং হুইল চেয়ার শুধু হুইল চেয়ার না, হুইল চেয়ারের সাথে হুইল চেয়ারটাকে নিয়ে যাওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট দরকার। সেই মতো আপনি ইনফরমেশন দিয়ে এখানে কিন্তু রেজিস্ট্রেশন বা টিকিট কাটতে পারবেন এই কাউন্টারটা থেকে। দর্শনে এসে এই কাকুর সঙ্গে দেখা হলো, আর পিছনে সব কাকুর বন্ধুরাও রয়েছে। এই কাকু কিন্তু বাংলা জানে। আমি জুতো চপ্পল কোথায় রাখবো জিজ্ঞেস করতে গেছি, কাকু বাংলায় উত্তর দিচ্ছে। কাকু আমাদের পশ্চিমবঙ্গে ব্যারাকপুরে থাকে। তোমার নামটা বলে দাও। আমার নাম বিজয় কুমার। তুমি কতদিন হয় এখানে আছো? এখানে 1 বছর ধরে আছি। আরো থাকবে এখানে? হ্যাঁ, এখন পার্মানেন্ট যদি করে যায় তাহলে এখানে চাকরি করে নেবো। ব্যাস, পুরো পূর্ণ রাম মন্দির থেকেই অর্জন করে। একদম একদম। আর আমার কোথাও যেতে হবে না। তোমার পরিবার কি বাংলায় রেখে দেবে? আমাদের আনবে না, আনবো যখন এখানে পার্মানেন্ট হয়ে যাবে তখন আনবো। দেখো কাকুর সব বন্ধুরা এখানে আছে, ওরা বাংলা বোঝে না, শুধু কাকু বাংলা বুঝতে পারছে। এখানে এসে দেখো বাঙালির সঙ্গে বাঙালির কিন্তু দেখা হয়ে গেছে। বলো মানুষের আন্তরিকতা কতখানি। উনি আমাকে শেষমেশ বললেন যে তুমি আমার মেয়ের মতো, তুমি চাইলে আমি তোমাকে ডাইরেক্ট দর্শন করিয়ে দিতে পারি। কারণ উনি এখানে যেহেতু কাজ করেন, বাট ওনার যে আমন্ত্রণ বা ওনার যে মনের কথাটাকে আমি সাদরে অভ্যর্থনা জানিয়ে আমি বললাম যে না, সব মানুষ যেভাবে যাচ্ছে আমি সেটা ফিল করতে চাই, সবার মতো যেতে চাই। তো বাইরে বেরিয়ে এই বাঙালির সাথে বাঙালির এই আন্ডারস্ট্যান্ডিং, এই পরিচয়টা কিন্তু খুব ভালো লাগে। সত্যি উনি খুব ভালো মনের মানুষ। দর্শনের জন্য যে সিকিউরিটি চেকপোস্ট দিয়ে ঢুকতে হবে সেখানে এসে গেছি, সেটা হচ্ছে এই কমপ্লেক্সটাতে। আর এই দিকে ঢোকার আগে আপনার যদি ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয় সেটারও ব্যবস্থা কিন্তু এই দিকে রয়েছে। এখানে মেটাল ডিটেক্টরের মেশিন রয়েছে, সেখানে আপনার ফুল বডি স্ক্যান হয়ে চেক হচ্ছে। আর সেই সাথে ওই এয়ারপোর্টে যেরকম লাগেজ চেকিং হয় সেরকম সিস্টেম রয়েছে, ব্যাগ ট্যাগ যা আছে সব খুলে দিতে হলো। আর এখানে এইরকম কাউন্টার এই মুহূর্তে 7খানা অ্যাক্টিভ রয়েছে। খ্রিস্টানদের কাছে যেরকম জেরুজালেম, মুসলমানদের কাছে যেরকম মক্কা, সেরকম হিন্দুদের কাছে হচ্ছে রাম মন্দির অযোধ্যা। আর এখন মন্দিরে ঢুকবো, জুতো রাখতে হবে, ব্যাগ রাখতে হবে, ফোন রাখতে হবে। পাচ্ছেন রেড দিয়ে মার্কিং করা, এইগুলো হচ্ছে সমস্ত জুতো স্ট্যান্ড, অনলি ফর জুতো চপ্পল। এবং এখানে জুতো জমা করে দিয়েছি, এই যে V1 স্ট্যান্ডে জমা করলাম, এই যে এইখানটায়। এই জায়গাগুলোতে হচ্ছে মোবাইল, ব্যাগ, এইসব জিনিস জমা করতে হবে। সুতরাং এখন আমি ফোন বন্ধ করে দিচ্ছি, মন্দির দর্শন করে বেরিয়ে আবার বাকি কথা হবে। ছটার সময় লকারে ব্যাগ জমা দিয়েছিলাম, আর এখন ঘড়িতে বাজে ঠিক 6:30। পুরো মন্দির ঘুরে কিন্তু বেরিয়েছি আমি 30 মিনিটের মধ্যে। এবং এখানে এই কাউন্টার থেকে ব্যাগগুলো নিলাম। এখানে 14টা কাউন্টার রয়েছে এবং এই কাউন্টারগুলো কিন্তু বোথ সাইড, মানে এই সাইড থেকে আমরা ব্যাগগুলো রিসিভ করছি, আর এই কাউন্টারের সেম ফেস ওই পাশে রয়েছে যেখান থেকে আমরা ব্যাগগুলোকে জমা করে
রেখেছিলাম। এই ব্যাগ বা জুতো যেখানেই রাখছে প্রত্যেকটা কাউন্টারে সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বার ধরেই আপনি যাবেন। যেরকম ব্যাগ আমি রেখেছিলাম 12 নম্বর কাউন্টারে, আর ব্যাগের ক্ষেত্রে লকারে 1 আর 2 নম্বর কাউন্টারে হচ্ছে শুধু লেডিসদের জন্য রয়েছে, আর না হলে বাকি সব কাউন্টারগুলোতে সবাই যেতে পারবে, লেডিস জেন্টস সবাই। আর জুতো কাউন্টার যেরকম আমার এখানে ভি সিরিজে আমি জুতো রেখেছিলাম, সেই ভিতে এসে কিন্তু আপনি টোকেন জমা দেবেন। জুতোগুলো এদিক থেকে রিসিভ হবে, আর এগুলো ঠিক সেম ফেস ওই পাশে রয়েছে, সেখান থেকে আপনি জুতো জমা দেবেন। নাগারা গঠনশৈলীর এই রাম মন্দির তৈরি হয়েছে আহমেদাবাদের সোমপুরা ফ্যামিলির ডিজাইনকে অনুসরণ করে। এই সোমপুরা ফ্যামিলি সারা বিশ্বব্যাপী 100রও বেশি মন্দিরের এরকম ডিজাইন করেছে। আর এই যে মন্দির, এই মন্দির কিন্তু 3 স্টোরি, মানে 3টে ফ্লোর রয়েছে এখানে। আর গোটা মন্দিরে অলমোস্ট 366টা কলাম রয়েছে, আর প্রত্যেকটা কলামে 16টা করে মূর্তি রয়েছে। এবং সেই মূর্তিগুলো কাদের মূর্তি রয়েছে? শিবের মূর্তি রয়েছে, দশাবতারের মূর্তি রয়েছে, সেই সাথে 64 যোগিনীর মূর্তি রয়েছে, আর সরস্বতীর বিভিন্ন রূপ, গণেশের বিভিন্ন রূপ। এই ধরনের মূর্তিগুলোকে ওই কলামের গায়ে, প্রত্যেক কলামে 16টা করে মূর্তিকে খোদিত করা হয়েছে। আর এখানে ভিতরে কি কি জিনিস যাবে আর কি কি যাবে না সেটা একটু ক্লিয়ার হওয়া দরকার। ভিতরে আপনার সাথে কোনো রকম ব্যাগ যাবে না, সে ছোট হোক বড় হোক, কোনো ব্যাগ যাবে না, কোনো মানি পার্স যাবে না, এবং ফোন যাবে না। আপনার হাতের ঘড়ি যেতে পারবে, হাতের চুড়ি থাকলে সেটা যেতে পারবে। তবে আপনি যদি বেল্ট পরে থাকেন, যেহেতু বেল্ট চামড়া প্রোডাক্ট হয়, সেই কারণে বেল্টও কিন্তু আপনার যাবে না। এগুলো জমা দেওয়ার পরে যে চেকিংটা হচ্ছে, ওখানে কিন্তু লেডিস আর জেন্টস লাইন আলাদা রয়েছে। চেকিংয়ের সময় লেডিসরা লেডিস লাইনে যাবেন, জেন্টসরা জেন্টস লাইনে যাবেন, এবং তারপর কিন্তু আবার চাইলে আপনারা মিলিত হয়ে যেতে পারবেন। এবং সেই লাইনটাই কিন্তু অনেকখানি ঘুরে ঘুরে মেইন মন্দিরের গর্ভগৃহে যাচ্ছে, যেখানে রামলালার মূর্তি প্রতিস্থাপিত রয়েছে। 5 বছরের যে বালকের যে রূপ হয়, সেই রূপের রামলালা এখানে প্রতিস্থাপিত রয়েছে। আগেই বললাম যে 13ই মার্চ থেকে কিন্তু রাম মন্দির দর্শনের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী জারি হয়েছে। প্রথম নিয়ম হচ্ছে এখানে যে আরতি হয়, সারাদিনে বেশ অনেকবার আরতি হচ্ছে, কিন্তু তার মধ্যে সকাল 4টের মঙ্গল আরতি, তারপর 6টা 15 শৃঙ্গার আরতি এবং রাত 10টার শয়ন আরতি। এই 3টে আরতি যদি আপনার দেখতে হয়, তাহলে সেটার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে কিন্তু কাউন্টার রেজিস্ট্রেশনও পসিবল, তবে সেটা যদি সিট ফাঁকা থাকে তাহলে সম্ভব। এবং আরতি যারা রেজিস্ট্রেশন করে আসবেন, তারা কিন্তু আরতির 1 ঘন্টা আগে এসে এখানে টাইমে রিপোর্ট করতে হবে। আর রেজিস্ট্রেশনের সময় আপনার অরিজিনাল আই কার্ড লাগবে, যে কজনের রেজিস্ট্রেশন আপনি করাবেন। তো এই গেল রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপার। আর এছাড়া সারাদিনের আর অন্যান্য যে আরতিগুলো হয়, সেগুলো দেখতে কোনো রকম রেজিস্ট্রেশন, সিট বুকিংয়ের ব্যাপার নেই। আপনি লাইনে যখন যাচ্ছেন, সেই সময় যদি আপনার আরতির টাইমিং পড়ে, তো আপনি দাঁড়িয়ে আরতি দেখে নেবেন। আর এর পরবর্তী নিয়ম আসছে ড্রেস। দক্ষিণ ভারতের মন্দিরগুলোতেও যেমন ড্রেসের একটা কড়াকড়ি আছে, এখানেও সেটা চালু হয়েছে মানে সেটা লিখিত ফর্মে রুল বুকে এসেছে। ছেলেদের ক্ষেত্রে আর কি ওই ধুতি বা ওই ঘোরানো টাইপের যেরকম হয়, শাড়ির মতো করে যেরকম ধুতি পরে ছেলেরা দক্ষিণ ভারতে, ওই রকম টাইপের জিনিস পরতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু জিন্স, পাকাটা প্যান্ট এইসব অ্যালাউ নয়। ইদার আপনাকে শাড়ি পরতে হবে, আর না হলে যে চুড়িদার বা যে ওই কি বলে এই পাঞ্জাবি স্টাইলের যে সালোয়ারগুলো হয়, মানে পাতিয়ালা টাইপের, সেই জিনিসটা পরতে হবে। জিন্স প্যান্ট কিন্তু একেবারেই অ্যালাউড নয়। তবে আমি বাস্তব চিত্রটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমি নিজে আজকে এখানে কটনের ফর্মাল প্যান্ট পরে এসেছি, সেটা আমার ছবি দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন। জিন্স পরিনি ভয়ে, তবে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধায় পড়তে হলো না। এবং এই রুল বুকের রুলগুলো এখনও মানে সেভাবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অতটা কড়াকড়ি কিন্তু এখনও করছে না। তবে আমার ধারণা আগামীতে এই রুলগুলো কিন্তু বাস্তবায়িত হবে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মন্দিরে আপনি সকাল 6:30 থেকে ঢুকতে পারছেন, এবং সর্বশেষ মন্দিরে এন্ট্রি সময় হচ্ছে রাত 9:30। 60 মিলিয়ন বছরের পুরনো যে শালগ্রাম শিলা, সেটা নেপালের গণ্ডকী নদীতে পাওয়া যায়। এবং এইখানকার যে রামলালার মূর্তি রয়েছে, সেই মূর্তি তৈরির জন্য সেই শিলাকে কিন্তু নেপাল থেকে এখানে আনা হয়েছিল। আমি গত বছর যখন এই রাম মন্দির দর্শন করি এবং গোটা অযোধ্যার সিটি ট্যুর করি, সেই সময় কিন্তু ওই শালগ্রাম শিলার দর্শন ক্ষেত্রটা একটা ট্যুরিস্ট পয়েন্ট ছিল। এবং মূর্তি তৈরির আগের অবস্থায় শালগ্রাম শিলাগুলো কেমন ছিল, কতখানি বড় ছিল, সেগুলো কিন্তু আমি নিজের চোখে দেখেছি। তবে এক্সপেক্টেড টাইমিং এরা যেটা বলছে 2024 এন্ডে গিয়ে এই মন্দির পূর্ণাঙ্গ রূপে আমরা দেখতে পাবো। সে রাজস্থান থেকে স্যান্ডস্টোন এনে কিন্তু এই মন্দির তৈরি হয়েছে। আর স্যান্ডস্টোনের স্টোন ব্লকগুলোকে জোড়ার কাজ করেছে হচ্ছে কপার প্লেট।
এই মন্দিরে যাতে কোনো রকম ময়েশ্চার আর্দ্রতা মন্দিরকে কোনোভাবে এফেক্ট করতে না পারে সেই কারণে কোথাও কিন্তু আয়রনের ব্যবহার করা হয়নি। অযোধ্যাতে কথিত আছে রাম মন্দির দর্শন করতে হলে বা রামলালার দর্শন করতে হলে তার আগে হনুমানগড়িতে হনুমানজির দর্শন করা মানে একান্ত অবশ্য করণীয়। আমি এর আগের বার যখন অযোধ্যা ভ্রমণে আসি তখন কিন্তু একদম নিয়ম মেনে হনুমানগড়িতে আগে পুজো দিয়ে তারপর রামলালার দর্শন করি, কিন্তু এবার এসেছি মাত্র 15 ঘন্টার স্টে টাইম আমার অযোধ্যাতে, খুব মানে ব্যস্ত শিডিউল। এবারে হনুমানগড়ি বা অযোধ্যার আর কোনো টুরিস্ট স্পট আমি দর্শন করতে পারবো না, রামলালার উদ্দেশ্যেই আসা, তো সেই কারণে রামলালার দর্শন করলাম একদম মন প্রাণ ভরে এবং সেই সাথে সমস্ত তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিলাম আমার দর্শক বন্ধুদের কাছে যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছে। অযোধ্যা যারা ঘুরতে আসবেন তারা 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যানটা করবেন এবং কিভাবে ঘুরবেন কি না করবেন, কোথায় ঘুরতে গেলে কত টাকা খরচা হবে, ট্রান্সপোর্ট হিসাবে কি ব্যবহার করবেন, সবকিছু জানতে গেলে দেখতে হবে আমার অযোধ্যা সিরিজের ভিডিওগুলো এবং অযোধ্যা ঘোরার প্রত্যেকটা ভিডিও আমি লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, অবশ্যই দেখবেন। এখানে রামলালার মন্দির দেখার আগে হনুমানগড়ি দেখবেন, এছাড়া এখানে রয়েছে কনক ভবন, রাজা দশরথের দরবার, সেই সাথে রামজির দরবার, সীতা কি রসুই সহ বহু দর্শনীয় স্থান। তো অযোধ্যা থেকে আমার সকল দর্শক বন্ধুকে জানাই জয় জয় শ্রীরাম। এই রাস্তাটাকে বলা হচ্ছে রাম মন্দির বা রাম জন্মভূমি করিডর। এই করিডর, এদিকে আপনি স্টেশন থেকে বেরিয়ে এই করিডরে উঠে পড়বেন এবং এই রাস্তা সোজা যাবে সরজুর তীরে রামকি পৌড়ির ওই জায়গায়। রাম মন্দিরের এন্ট্রি পয়েন্ট যেদিকে সেই দিক থেকে আমি আসছি, আর এই জাংশনটা এসে এইখানে পিছনে দেখুন লেখা রয়েছে হনুমানগড়ি। এই রাস্তাটা চলে যাচ্ছে হনুমানগড়ির দিকে। হনুমানগড়ি আর রাম মন্দিরের দুটো রাস্তা কিন্তু এই জাংশনটায় এসে মিট করে। সো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টে সকলকে বলবো জয় শ্রীরাম লিখতে, আর একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এবং জিআরসির সঙ্গে থাকবেন। আগামীতে দেখা হবে আবার, আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন।